অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে সে লজ্জায় অধঃপতন হলো। খাওয়ার কোনো রুচি আর তার রইল না। পারলে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যেত। সেটা অভদ্রতা হবে ভেবে শান্তভাবেই প্রস্থানের জন্য দাঁড়ালো, আর ক্ষীণ কণ্ঠে ছোট্ট একটি জবাব দিল, জি আমি রাজি। এতটুকু বলেই সে ঝড়ের গতিতে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। এদিকে দরজার কাছে দণ্ডায়মান নাইমার অবস্থা তখন তরিতাহত ব্যক্তির মতো। সে তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এই যে বাস্তব ঘটনা, তাও আবার দেমাগে ধরছে না। মনে হচ্ছে সে স্বপ্নে বিচরণ করছে। সে একেবারে আত্মভোলা হয়ে গেল। এখন যে এই স্থান থেকে তার সরে যাওয়া উচিত তাও সে ভুলে গেল। আর এই ভুলের মাসুল তাকে তাৎক্ষণিকভাবেই দিতে হলো। কেননা সে যে দরজার কাছটিতে দাঁড়ানো তা তো অন্য কারো জানা নেই। তাই ঈগল যখন ঝড়গতিতে ডাইনিং থেকে বেরোলো তখন তার সাথে খেলো একটা ধাক্কা। আকস্মিক এই দুর্ঘটনায় ঈগল হায় আল্লাহ বলে কুকিয়ে উঠল। নাইমা কোনো শব্দ করল না। ভাগ্য ভালো যে সে পড়ে যাওয়ার আগেই ঈগল তার হাত ধরে ফেলল। সরি, আমি বুঝতে পারিনি। ঈগল অনুশোচনার স্বরে বলল, এখানে কেউ থাকতে পারে ভাবিনি। তুমি বাসে ফিরলে কখন? ঈগলের হালকা চিৎকার ও পরে কারো সাথে কথা বলার শব্দে সালেহা বেগম দরজার দিকে আসতে আসতে বললেন, কি হয়েছে বেটা? কে ওখানে? কার সাথে কথা বলছো তুমি? মায়ের আগমন টের পেয়ে নাইমা দ্রুত নিজেকে সামনে নিল। ঈগলের পরিবর্তে সে নিজেই উত্তর দিল, কিছু হয়নি আম্মি জান, আমি এসে গেছি। তুমি কখন এলে মামনি? দরজায় পৌঁছে সালেহা বেগমের জিজ্ঞাসা। এই তো এইমাত্রই তো আমি এলাম আম্মি জান। কিছুটা জড়তা নিয়ে নাইমা বলল, কেননা সে এসেছে কিছুক্ষণ পূর্বে, যা অন্য কেউ না জানলেও সে নিজে তো জানে। তাই এই সামান্য মিথ্যার জন্য তার জড়তা। যারা সর্বদা সত্য বলে তারা একটু আধটু মিথ্যাতেও ঘাবড়ে যাবে, এটাই স্বাভাবিক। চলো বেটি, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নাও, সালেহা বেগম বললেন। আর ঈগল বাবাজি, তুমি ততক্ষণে মেহমানখানায় বিশ্রাম নাও। আম্মি যান, আমি খানা পরে খাবো, নাইমা বলল। ঈগল ভাইয়া, চলো তোমার রুমে। প্রেসিডেন্ট সাহেবের সাথে সাক্ষাৎ করতে হলে এখনই তোমার রওনা হয়ে যেতে হবে। তোমাকে আমি ঠিকানাটা বুঝিয়ে দিয়ে তারপর খানা খাবো। বেলা অনেক হয়েছে নাইমা, তুমি গিয়ে খাওয়া শুরু করো, ঈগল বলল। আমি তোমার পাশে বসে ঠিকানাটা নোট করে নিচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হয়। চলো মামুনি, সালেহা বেগম বললেন। কথা মতো ঈগল ডাইনিং সোফায় বসল। নাইমা ফ্রেশ হতে বাথরুমে গেল, আর তার আম্মি যান দস্তরখানে তার জন্যে খাবার পরিবেশন করতে লাগলেন। ঈগল ভাইয়া, রাত 11টা নাগাদ তোমাকে তিকরিতে পৌঁছতে হবে, নাইমা খাবার খেতে খেতে বলল। সেখান থেকে সোজা দক্ষিণ পূর্বে আদ দাওয়ার গ্রামে চলে যাবে। তিকরিত শহর থেকে এর দূরত্ব প্রায় 15 মাইল। গ্রামের উত্তর পশ্চিম দিকে ছোট্ট একটি বাজার পাবে। বাজারে ছোট বড় অনেকগুলো দোকানের দেখা মিলবে। এর মধ্যে সব থেকে পেছনের দিকে একটি কসমেটিক্সের দোকান পাবে। দোকানের নাম আলী আবদুল্লাহ সালে। ওই দোকান পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। এরপর সেখান থেকে তোমাকে গাইড করা হবে। বহুত আচ্ছা, তোমাকে অসংখ্য মোবারকবাদ নাইমা। ঠিকানা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ঈগল বলল। আমি তাহলে দেরি না করে এখনই রওনা দিলাম, আল্লাহ হাফেজ বলেই রুম থেকে বেরোলো ঈগল। তাকে এগিয়ে দিতে সালেহা বেগম বাড়ির সদর গেট পর্যন্ত তার পেছন পেছন চললেন। নাইমারও ইচ্ছা জাগলো প্রিয় মানুষটিকে বিদায় জানাতে। অন্যদিন হলে ঠিকই যেত, কিন্তু খানিক পূর্বের শোনা কথাগুলো তাকে এক অদৃশ্য লজ্জানুভূতির জালে আটকে দিল, যা ছিন্ন করে বের হওয়া তার পক্ষে এই মুহূর্তে অসম্ভব। তাই যথাস্থানে বসেই প্রিয়তমের জন্য প্রভুর দরবারে কল্যাণ কামনা করে চলল। ঈগল যখন গেট দিয়ে গাড়ি বের করে সালেহা বেগমকে বিদায়ী সালাম জানালো, তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, বেটা, তুমি প্রেসিডেন্ট সাহেবের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করে অন্য কোনো প্রোগ্রাম হাতে নেওয়ার আগে আমার সাথে দেখা করবে। চাচি যান, আমি আপনার কথা রাখতে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে ঈগল তিকরিতের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে দিল এবং মুহূর্তেই সালেহা বেগমের চোখের আড়াল হয়ে গেল। পৃথিবীতে মানুষের অবস্থান সামান্য সময়ের, ঠিক একজন পথচারীর পথে অবস্থানের মতো। এই একটি বাক্যের তাৎপর্য হলো মানুষের গোটা জিন্দেগি। কিন্তু মানুষ এই কথাটি জেনে শুনে ভুলে যায়। অধিকাংশ মানুষের জীবনযাপন আর কর্মপদ্ধতি
এই বাক্যটিকে সরাসরি অস্বীকারের শামিল। তারা বাক্যটিকে উল্টে দিতে চায়। তাদের বাস্তব জীবন এই ঘোষণারই বহিঃপ্রকাশ যে দুনিয়ায় তাদের অবস্থান অনন্তকালের। সে যেন পৃথিবীর স্থায়ী অধিবাসী। সে তার বাড়িকে সাজায়, একতলাকে দুইতলা বানায়, দুইতলাকে পাঁচতলা, একটি থাকলে দুটো বাড়ায়, দুটি থাকলে তিনটি। নানা রকম বিশাল সামগ্রী সংগ্রহে প্রতিযোগিতা করে, সব কিছুতে নান্দনিকতার ছোঁয়া ফোটাতে ব্যস্ত সময় পার করে। তার চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলে। কিন্তু আল্লাহ পাক যখন পাকড়াও করেন, তখন বড় বড় রাজা বাদশাও ফকিরে পরিণত হয়। বিলাসবহুল প্রাসাদওয়ালারাও মাটিতে গড়াগড়ি খায়। আফসোসের কিস্তিতে সওয়ার হয়ে জিন্দিগির বাস্তবতা থেকে পালায়নের পথ খোঁজে। কিন্তু জিন্দিগি তার সাথে তখন বড়ই উপহাস করে, তাকে দুনিয়ার কাছে পরিহাসের পাত্র বানায়। ইগল ইরাকের এককালের প্রতাপশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বর্তমান জীবনযাপনের দৃশ্য অবলোকন করে উপরোক্ত কথাগুলো ভাবছিল। যার কথা দূরে থাক, ইশারা পালনের জন্য ডজন ডজন খাদেমা সর্বক্ষণ সতর্ক থাকত। আজ তার ফেরারি জীবনের কেউ সঙ্গী হতে চায় না। এক প্রকার নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছেন তিনি। তার জীবনযাপনের এই বাস্তব চিত্র দ্বিতীয়বার দর্শনে ইগলের হাসিও পেল, আবার কান্নাও এলো। কিন্তু সে হাসলো না, কাঁদলও না, কেননা এ যে নিয়তির নির্মম পরিহাস। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হাসি কান্নার কোনো বিষয় নয়। তবে তার ইচ্ছা করছে চিৎকার দিয়ে জগৎবাসীকে এই ঘোষণা শুনিয়ে দিতে, ওহে ক্ষমতা পাগল শাসক গোষ্ঠী, ক্ষমতার দম্ভে যারা অন্ধ হয়ে আছে, ওহে বিলাসিতার পেছনে চুটনিওয়ালাগণ, একবার এসে দেখে যাও, প্রতাপশালী এক রাষ্ট্রনায়ক, যিনি জান্নাতসম 8-10টি প্রাসাদ গড়েছিলেন, তিনি আজ কি নিদারুণ পরিণতি বহন করছেন। দেখে যাও তোমরা তার শেষ সম্বল, দেখে যাও কিভাবে তিনি বেঁচেও মরে আছেন। জান্নাতুল নাইমার দেওয়া ঠিকানা মতে ইগল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাক্ষাৎ পাওয়ার নিমিত্তে তিকরিত শহরে আগমন করল। শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যখন গাড়ি ছাড়ল, তখন রাত 11টা পার হয়ে গেছে। ইগল দুশ্চিন্তায় পড়ে গেল। নাইমা থেকে 11টার মধ্যে আর দাওয়ার এলাকায় পৌঁছতে বলেছিল, তাই গাড়ির গতি সর্বোচ্চ করল। অবশেষে 11টা 20 সে গন্তব্যে পৌঁছালো। সেখান থেকে তাকে গাইড করে একটি বাড়িতে নেওয়া হলো। বাড়িটা সাদ্দাম হোসেনের পুরনো এক বন্ধুর। এই বাড়িরই কোনো এক গোপন কক্ষে তিনি অবস্থান করছেন। ইগলকে প্রথমে বাড়ির সামনের কামরায় বসিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর 3 জন তরতাজা যুবক এসে কোনো কথাবার্তা ছাড়াই তার চোখ দুটো বেঁধে ফেলল। ইগল নির্লিপ্তের মতো বসে রইল। অবশ্য এই ব্যাপারে পূর্বেই তাকে অবহিত করা হয়েছিল। এই যুবকরা হলো সাদ্দামের ফেরারি জীবনের পাহারাদার। নির্দেশ মতো ইগল উঠে তাদের সাথে হাঁটা দিল। কিছু সময় হাঁটার পর এক স্থানে থেমে গেল। এর মধ্যে অবশ্য 5টা কামরা ঘুরে একবার বাইরে নিয়ে পুনরায় ঘরে ঢোকানো হয়েছে। এবার চোখের কাপড় খোলা হলো। তারা যেখানটিতে দাঁড়ানো তার সামনে একটি লিফট। এক যুবক সুইচ চাপতেই দরজা খুলে গেল। সবাই লিফটে চড়ল। ভিতরের একটা সুইচ চাপতেই লিফট চলতে শুরু করলো। ইগল এই দোতলা বাড়িটিতে লিফট দেখে প্রথমে অবাক হলো। দ্বিতীয়বার অবাক হলো লিফট চলার গতি দেখে। লিফটের কাউন্ট নির্দেশক সিম্পলটির নির্দেশনা নিচের দিকে। 4 সেকেন্ড চলার পর থেমে গেল সেটি। আরও 1 সেকেন্ড পর দরজা খুলল। এবার তৃতীয় বিস্ময়, সম্মুখেই প্রশস্ত একটি কম্পাউন্ড। মাটির নিচের কম্পাউন্ডটি একেবারেই ফাঁকা। 3 গার্ড যুবকের সাথে ইগলও সামনের দিকে হাঁটা দিল। সেখান থেকে সামনে গিয়ে আরেকটি দরজা খোলা হলো। এটিও সুইচ সিস্টেম ডোর। এবার চতুর্থ বিস্ময়, দরজা ঘেঁষে নিচে নেমে গেছে একটি সিঁড়ি। জায়গাটা অন্ধকার, কিন্তু সমস্যা হলো না। এটি হলো মুডিং ল্যাডার বা চলন্ত সিঁড়ি। কয়েক সেকেন্ডেই নিচে পৌঁছল তারা। এবার বাতি জ্বালানো হলো। সম্মুখেই দেখা গেল একটা খাট, আর তাতেই শুয়ে আছেন এক ব্যক্তি, কিন্তু তিনি কম্বল আবৃত চেনা গেল না। ইগলকে গাইড করে নিয়ে আসা যুবকত্রয় এই প্রথম মুখ খুলল। খাটে শোয়া ব্যক্তিকে দেখিয়ে বলল, ইনি আমাদের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার ঘুম ভাঙা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই বলে তারা সেখান থেকে চলে গেল। ইগল চেয়ারটা সাদ্দাম হোসেনের মাথার কাছে এগিয়ে নিয়ে বসল, অপেক্ষা তার ঘুম ভাঙার।
মধ্যরাতেরও অনেক পরে সাদ্দাম হোসেনের ঘুম ভাঙল। তার দিকে চেয়ে রইলেন। খানিক বাদে তিনি শোয়া থেকে উঠে বসলেন। সেই সাথে ইগলকে লক্ষ্য করে বললেন, তুমি বাগদাদের ইগল না? কখন এলে বেটা? আমাকে আগেই কেন জাগালে না? তুমি দাঁড়িয়ে কেন? বসো। মাননীয় প্রেসিডেন্ট সাহেব, আমি এখানে এসেছি বেশি সময় হয়নি, ইগল বলল। আপনার ব্যাঘাত ঘটবে ভেবে জানাইনি। তা আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য তো দেখছি অনেক ভেঙে পড়েছে। শরীরটাকে ভেঙেই যেতে দাও বেটা, সাদ্দাম হোসেন বললেন। যার রাজ্য ভেঙে গেছে তার শরীর দিয়ে আর কি হবে? তবে বাহ্যিক শরীর ভেঙে গেলেও মনের শক্তি অটুট আছে। আচ্ছা, আমার কথা এখন আলোচ্য সূচি থেকে বাদ রেখে তোমার কথা বলো। ইরাকের জন্য আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তোমার মতো ইগলদের বাগদাদের আজ ঢের প্রয়োজন। তুমি আমার সাথে আর দেখা করোনি কেন? বহুদিন যাবৎ তোমার সাক্ষাতের জন্য মন ছটফট করছিল। তোমার সাথে আমার জরুরি কিছু কাজ আছে। প্রেসিডেন্ট সাহেব, আল্লাহর অশেষ কৃপায় বর্তমানে আমি ভালো ও সুস্থ আছি, ইগল বলল। তবে দ্বিতীয়বার আপনার সাথে মিলিত হব ভাবিনি, কারণ আমি মার্কিনীদের হাতে বন্দী হয়েছিলাম। আপনি জানেন না, ওরা ইরাকের কারাগারগুলোকে জাহান্নামে পরিণত করেছে। ওখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারা ভাগ্যের বিশেষ দান। আমি বলি জীবন দ্বিতীয়বার ফিরে পাওয়া। সাদ্দাম হোসেন বললেন, কিন্তু তুমি মুক্তি পেলে কি করে বেটা? ওরা আমাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল, ইগল বলল। আর এজন্য সর্বাত্মক চেষ্টা করেছে একটি মেয়ে। মূলত সে মুক্তিপণের মাধ্যমে এ কাজে সফলতা লাভ করেছিল। বেটা ইগল, তুমি তো আমাকে ধাঁধায় ফেলে দিলে, সাদ্দাম হোসেন বললেন। একজন মেয়ে তোমাকে মুক্ত করলো, তা আবার মুক্তিপণের বিনিময়ে? কে সেই মেয়ে? কী ছিল সেই পণ? আমাকে খুলে বলো তো বেটা, বিষয়টা আমার বুঝে আসছে না। সাদ্দাম হোসেনের কৌতূহল দেখে ইগল মুচকে হাসল। তারপর তার কৌতূহল নিবারণের জন্য বলল, প্রেসিডেন্ট সাহেব, আজ ইরাকের কন্যা জায়া জননীরাও জেগে উঠেছে। তারা অস্ত্র হাতে ময়দানে নেমেছে। দেশকে হানাদার মুক্ত করতে বজ্র শপথ নিয়েছে। এভাবে ইগল ইরাকি কন্যাদের সাফল্যগাথা, তাদের সংঘবদ্ধ অভিযানের বিবরণ, রুকাইয়ার পরিচয়, তাকে উদ্ধারে রুকাইয়ার পরিকল্পনা, বিদেশি সহকর্মীদের অপহরণ, তাদেরকে মুক্তিপণ হিসাবে ব্যবহার ইত্যাদি ঘটনা বিস্তারিত সাদ্দাম হোসেনকে জানালো। সব শুনে সাদ্দাম হোসেন একটি তৃপ্তির হাসি হাসলেন। যুদ্ধ শুরুর পর তিনি এই প্রথম মন খুলে হাসলেন। তার কারণও ব্যক্ত করলেন এভাবে, বেটা ইগল, শত হতাশার মাঝে তুমি আমাকে একটি খুশখবর শোনালে, যা শুনে খুশিতে আমার দিলটা ভরে গেল। আজ বহু মাস পর আমি হাসলাম। আমার পক্ষ থেকে ইরাকি অগ্নিকন্যাদের বিপ্লবী সালাম পেশ করবে। সেই সাথে আমার কারণে তাদের এই কঠিন পথে নামতে বাধ্য হওয়ায় আমার হয়ে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করবে। আর রুকাইয়া আমিজানের জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার নিয়ে যাবে। শুক্রিয়া প্রেসিডেন্ট সাহেব, শুক্রিয়া। আপনার আজ্ঞা যথারীতি পালিত হবে, ইগল বলল। এবার বলুন, আমাকে আর কি কি কাজ করতে হবে? বেটা, তুমি খানিক বসো, আমি আসছি, বলেই সাদ্দাম হোসেন খাট থেকে নামলেন এবং চলে গেলেন পাশের রুমে। ফিরলেন বড় একটা লাগেজ নিয়ে। ইগল দেখল সেটা বহন করতে তার বেশ কষ্ট হচ্ছে। দ্রুত উঠে গিয়ে সে তার হাত থেকে নিজ হাতে নিল। সাদ্দাম হোসেন লাগেজটা ইগলের হাতে ছেড়ে দিয়ে নিজে খাটে গিয়ে বসলেন। ইগলকে বললেন লাগেজটা তার সম্মুখে তুলে রাখতে। ইগল তাই করল। তিনি নিজ হাতে সেটা খুললেন। ইগল দেখল লাগেজটা ডলারে ভর্তি। তিনি ইগলকে বললেন, বেটা, এগুলো তুমি নিয়ে যাবে, যুদ্ধক্ষেত্রে উপকারে আসবে। আর এই সবুজ কাপড়ে মোড়ানো হীরের নেকলেসটা আসাদ কন্যা রুকাইয়াকে দেবে। এটা তার বীরত্বের এনাম। আর হ্যাঁ, এই চিঠিটা তোমার কাছে হেফাজত করে রাখবে। এর ব্যাপারে বিস্তারিত তোমাকে পরে জানাচ্ছি। ইগল সাদ্দাম হোসেনের হাত থেকে শুধু সবুজ কাপড় জড়ানো নেকলেস ও চিঠিখানায় নিল। ডলার নিতে অস্বীকৃতি জানালো, বলল, প্রেসিডেন্ট সাহেব, রণাঙ্গনের চেয়ে আপনার ফেরারি জীবনে এই অর্থ বেশি কাজে আসবে। আমাদেরও প্রয়োজন আছে, কিন্তু তার পূরণের রাস্তাও খোলা আছে। একটু চেষ্টা করলে আমরা অর্থের যোগান দিতে পারব। আপনার জন্য এই সুযোগ নেই, সুতরাং এই অর্থগুলো আপনার হেফাজতেই রেখে দিন। বেটা ইগল, আমার অর্থের প্রয়োজন ফুরিয়ে আসছে, সাদ্দাম হোসেন বললেন। আমি হয়তো অল্প কদিনের মধ্যে মার্কিনীদের হাতে গ্রেফতার হব। সেরকম কিছু লক্ষণ ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। তাই এই অর্থগুলো আমার কাছে রেখে মার্কিনীদের হাতে তুলে দেওয়ার চেয়ে মুক্তিযোদ্ধা মুজাহিদদের কল্যাণে ব্যয় হওয়া কি ভালো নয়? সেটা অবশ্যই ভালো, ইগল বলল। কিন্তু আপনাকে যে শত্রুরা শীঘ্রই গ্রেফতার করতে যাচ্ছে সেটা কিভাবে টের পেলেন? আপনি যদি নিরাপত্তা সংকট অনুভব করেন
তাহলে আপনাকে আমার কাছে নিয়ে যাব। আমি নিজে আপনার হেফাজতের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। শুক্রিয়া হে বাগদাদির ইগল, শুক্রিয়া। সাদ্দাম হোসেন বললেন, আজ এই প্রথম স্বেচ্ছায় কেউ আমার হেফাজতের দায়িত্ব নেওয়ার ইচ্ছা ব্যক্ত করল। তোমার আন্তরিকতায় আমি খুবই প্রীত। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন, এই কামনাই করি। তবে তোমার প্রস্তাবটি আমি গ্রহণ করতে পারছি না বেটা। তুমি আবার মনে কষ্ট পেও না জানো। প্রেসিডেন্ট মহোদয়, জানি না কী কারণে আপনি প্রস্তাবটি গ্রহণ করতে পারছেন না, ইগল বলল। নাকি আমাকে এই দায়িত্ব পালনের অযোগ্য ভাবছেন? তার কণ্ঠে অনুযোগের সুর। ব্যাপারটা এমন নয় বেটা, সাদ্দাম হোসেন বললেন। তুমি মুক্তির সৈনিক, দেশকে শত্রুমুক্ত করা তোমার ব্রত। আমার মুহাফিজের দায়িত্ব কাঁধে নিলে তোমার সাফল্য কর্তব্যে বিঘ্ন ঘটবে, এটা হতে দেওয়া যায় না। আমি আপন নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে দেশের স্বার্থে আঘাত হানতে চাই না। ওই নিরাপত্তা আমাকে সারাক্ষণ পীড়া দেবে। আপনার সাথে আমিও একমত, ইগল বলল। তবে আমাদের চলমান লড়াইকে বেগবান রাখতে আপনার নিরাপদে থাকা একান্ত জরুরি। আমার কথায় বেয়াদবি নেবেন না। বেটা ইগল, আমাকে ক্ষমা করো তুমি, সাদ্দাম হোসেন বললেন। আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। আমি আমার বর্তমান গার্ডদেরও ছুটি দিয়ে দেব। আমি একাকী নির্জনের সময় কাটাবো। সুযোগ পেলেই তোমাদের সাথে সরাসরি যুদ্ধে শরিক হব। মনে করতে পারো আমি তোমাদের সাথেই আছি। ভেবো না আমি যুদ্ধের ময়দানকে ভয় পেয়ে নির্জন বাস অবলম্বন করতে যাচ্ছি। বরং আমার শরীরে জটিল কিছু রোগ বাসা বেঁধেছে। এর জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশে যা হওয়ার নয় আর বিদেশেও তা যাওয়ার পথ খোলা নেই। অবশ্য পথ হলেও আমি যাব না, কারণ দখলদাররা তাহলে আর আমাকে দেশের মাটিতে ফিরতে দেবে না। তাই মরতে হলেও দেশের মাটিতেই মরব, এ আমার চিরকালীন ইচ্ছা। প্রেসিডেন্ট মহোদয়, আমার কথাটি আমি প্রত্যাহার করলাম। আপনার ইচ্ছাই পূর্ণ হোক আল্লাহর কাছে সেই দোয়া করি, ইগল বলল। তবে একটি আর্জি, সকল গার্ডকে ছুটি দিবেন না, সেটা ঠিকও হবে না। বেটা, গার্ডদের আমি অনিচ্ছায় বিদায় করতে চাচ্ছি, সাদ্দাম হোসেন বললেন। আমার গ্রেফতারের ঝুঁকি তৈরি হয়েছে এদের জন্যই। সেটা কেমন? ইগল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। তুমি নিশ্চয়ই অবগত আছো মার্কিনিরা আমার মাথার মূল্য ঘোষণা করেছে, পাল্টা প্রশ্ন করলেন সাদ্দাম হোসেন। জি, $2.5 কোটি ওই ঘোষণার মূল্য, ইগলের উত্তর। ওই ঘোষণার পর থেকেই 2-3 জন গার্ডের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা গেছে। নিবেদিত প্রাণ গার্ডরা বিষয়টি আমার গোচরে আনে এবং অভিযুক্তদের প্রতি তীক্ষ্ণ নজর রাখে। ইতিমধ্যে উক্ত গার্ডরা তাবেদার ইরাকি গভর্নিং কাউন্সিলের বেশ কজন সদস্যের সাথে যোগাযোগ করেছে বলেও প্রমাণ পাওয়া গেছে। কী ধরনের প্রমাণ? ইগল জিজ্ঞেস করল। ওই গার্ডদের মাধ্যমে তাবেদার গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আমার কাছে একটি সমঝোতা বার্তা পাঠানো হয়েছে, সাদ্দাম হোসেন বললেন। বার্তায় এমন কিছু শর্ত রাখা হয়েছে যা যুদ্ধ শুরুর বহু পূর্ব থেকে মার্কিনিরা আমার কাছে পেশ করে রেখেছিল, কিন্তু তখনই যখন ওগুলো মানিনি, এখন আর মানব কেন? এর দ্বারা ওই গার্ডদের অফাদারি প্রশ্নবিদ্ধ বলে প্রমাণিত হয়। তা ঠিক, যুদ্ধের পূর্বে মানলে হয়তো এত ধ্বংসযজ্ঞ ঘটত না, ইগল বলল। সেই তখনই যখন মানেননি, ধ্বংসযজ্ঞের পর মেনে কী লাভ? বেটা, তুমি বুঝতে পারছো না, সাদ্দাম হোসেন বললেন। এই এমন শর্ত যা মানলেও ধ্বংসযজ্ঞ বন্ধ হতো না। এখন হচ্ছে প্রকাশ্য ধ্বংস, তখন হতো নীরব ধ্বংস। ওই অবস্থায় কোনো প্রতিরোধ যুদ্ধেরও সুযোগ থাকতো না। তোমরা এখন যেটা লড়ছ, এজন্যই আমি শর্তগুলো মানতে রাজি হইনি। কারণ আমি বিশ্বাস করি প্রতিটি কারবালার মধ্য দিয়েই মুসলমানদের ঈমান জেগে ওঠে, আর জাগ্রত ঈমানের সামনে যে কোনো বাতিল শক্তি পরাজিত হতে বাধ্য। শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আপনি অসুস্থ, এই অবস্থায় কম কথা বলাই শ্রেয়, কিন্তু আমি কথার মাধ্যমে আপনাকে বসিয়ে রেখে কষ্ট দিচ্ছি, ইগল বলল। তা এ কারণে যে অনেক জরুরি বিষয় জানতে পারছি, বিধায় আপনাকে আরেকটু কষ্ট দিতে চাই, ক্ষমা করে দেবেন। বেটা, আমার এই ফেরারি জীবনের অধিকাংশ সময় একাকিত্বে কাটে, সাদ্দাম হোসেন বললেন। কথা বলার মতো উপযুক্ত কাউকে কাছে পাই না। আজ অনেক দিন পর তোমাকে দ্বিতীয়বার পেলাম। জানি না তোমার সাথে আর দেখা হবে কিনা। তোমার সাথে মন খুলে কথা বলতে ভালো লাগে। মনের মধ্যে চেপে থাকা অনেক কষ্ট বিদূরিত হচ্ছে। তুমি আর কি জানতে চাও বলো? সেই সমঝোতা প্রস্তাব সম্বন্ধে কি আমি খানিকটা জানতে পারি? ইগলের কণ্ঠে সংকোচন। অবশ্যই পারো, সাদ্দাম হোসেন বললেন। তবে খুব করে স্মরণ রাখবে বেটা, শুধু আমিই নই, যে কোনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন ইরাকি ওই শর্ত মানবে না, মানতে পারে না।
বেটা, একা তুমি শুধু নও, বরং গোটা ইরাকবাসী ওই শর্তগুলো জানা একান্ত আবশ্যক, নতুবা ইতিহাস কেবল আমাকে দোষারোপ করে যাবে। তুমি পারলে কাগজ কলম নিয়ে এই কথাগুলো নোট করে রাখো, এগুলোই ইতিহাসে দলিল হয়ে থাকবে। সাদ্দাম হোসেনের কথা মতো ঈগল কাগজ কলম খুঁজল। জামা ও ব্যাগ খুঁজে শুধু কলম পেল, কাগজ পেল না। কাগজের ব্যবস্থা করলেন সাদ্দাম নিজেই। এবার তিনি পুনরায় বলে চললেন, বেটা ঈগল, আমার এই কথাগুলো প্রত্যেক ইরাকির কানে পৌঁছে দিতে চেষ্টা করবে, কেননা পশ্চিমাদের ক্রমাগত অপপ্রচারে তাদের মনে এই ধারণা তৈরি হতে পারে যে তাদের বর্তমান দুঃখ কষ্ট আর দুর্ভোগ দুর্দশার জন্য আমিই দায়ী। কিন্তু না, আমি আপ্রাণ চেষ্টা করেছি মার্কিনী এই সয়লাভ ঠেকিয়ে রাখতে। এই তাগুতি সয়লাভ বহু পূর্বেই ইরাককে প্লাবিত করে ছাড়ত। যা হোক, তুমি আমার কাছে জানতে চাইছিলে শর্তগুলো সম্বন্ধে। সেগুলো মোটামুটি এরকম: 1. আমি সিরিয়া সহ অন্যান্য যেসব দেশ গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছি বলে ওদের ধারণা, সেসব দেশের নাম প্রকাশ করতে হবে। 2. মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত জারজ ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। 3. এই জারজ রাষ্ট্রটায় আমি যে 39 বার মিসাইল হামলা করেছিলাম তার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আমাদের তেলের একটি অংশ ইসরায়েলকে দিতে হবে এবং এ নিয়ে হইচই করা যাবে না। 4. ক্ষতিপূরণের জন্য দেওয়া তেলের রসিদ বইয়ে আমাকে এই বলে স্বাক্ষর করতে হবে যে আমি স্বেচ্ছায় ও নিজ উদ্যোগে এই ক্ষতিপূরণ দিচ্ছি। 5. আমি প্রতিটি ফিলিস্তিনি পরিবারকে যে $10,000 করে অনুদান দিতাম, এই কাজটি আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করতে হবে। 6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি আমার তথা ইরাকের সমর্থন প্রত্যাহার করতে হবে। 7. আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে আমার সম্পর্ক ছিল তা স্বীকার করে নিয়ে তাদের পক্ষ ত্যাগ করতে হবে। 8. নিষিদ্ধ অস্ত্রের যথেষ্ট মজুদ আমার ছিল, আর বর্তমান যুদ্ধ শুরুর পর আমি তা ধ্বংস করেছি কিংবা পাচার করেছি বলে স্বীকারোক্তি দিতে হবে। 9. চলমান গেরিলা যুদ্ধের নেতৃত্ব ওদের দৃষ্টিতে আমার হাতে, তাই দ্রুত গেরিলা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 10. উক্ত শর্তসমূহ পূরণ হলে তারা আমাকে ইরাক ত্যাগের অনুমতি দেবে। এ ব্যাপারে তারা প্রয়োজনে প্রাইভেট বিমানের সহযোগিতা দিতেও প্রস্তুত। প্রেসিডেন্ট সাহেব, মার্কিনীদের শর্তাবলী দেখে আমার সেই ডাকাত বাহিনীর কাহিনীটা স্মরণ হলো। ঈগল বলল, কোন কাহিনী বেটা? একদা এক বাড়িতে ডাকাত ঢুকল। তারা বাড়ির মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করল, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করল। ডাকাত সর্দার বাড়ির মালিকের বেডরুম নিজের রুমে পরিণত করল। আরাম করে বিশ্রাম করতে লাগলো। টিভি ছেড়ে নাচ গানে মতো হলো। মোট কথা, ডাকাতরা বাড়িটাকে নিজেদের বাড়ির মতো ব্যবহার করতে লাগলো। পাড়াপড়শিরাও বুঝতে পারল বাড়িটা ডাকাত কবলিত। এক পর্যায়ে বাড়ির মালিকের কাছে দস্যুরা শর্ত পেশ করল, কোনোরূপ হইচই করা যাবে না, পুলিশকে সংবাদ দেওয়া যাবে না, স্ট্যাম্পে লিখিতভাবে বাড়িটা তাদের কাছে হস্তান্তর করতে হবে। এই শর্তগুলো মানলেই বাড়িওয়ালারা নিরাপদে বাড়ি ত্যাগের অনুমতি পাবে। প্রয়োজনে গাড়িতে করে শহরের বাইরে কিংবা যেখানে তারা যেতে চায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে। তোমার গল্পের সাথে মার্কিনী ডাকাতদের অদ্ভুত মিল রয়েছে বেটা ঈগল, সাদ্দাম বললেন। সেজন্য গল্পটা বললাম প্রেসিডেন্ট সাহেব। ঈগল বলল, আমার আরও একটি বিষয় নোট করা জরুরি মনে করছি, তা হলো গার্ডদের মধ্যে গাদ্দার চিহ্নিত হবার পরেও তাদের কেন বহাল রাখলেন? বেটা, কিছু কিছু ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না, সাদ্দাম হোসেন বললেন। আমার গার্ডদের সব কজনই আমার একান্ত বিশ্বস্ত, কিন্তু অর্থের লোভ বহু মানুষকেই তার বিশ্বস্ততা কোরবান করতে উচকে দেয়। ওদের ব্যাপারটাও আমি এই দৃষ্টিতে দেখছি। ওরা অর্থের লোভে পড়ে আমার বন্ধু থেকে শত্রু হয়েছে, তবে শত হলেও বিপদ মুহূর্তে ওরা আমার সঙ্গ দিয়েছিল এবং এখনও দিচ্ছে। এমন দুশ্মনকে ক্ষমা করতে আমার ভালো লাগে। তাছাড়া এরা শত্রু হলেও বুদ্ধিমান শত্রু, কেননা আমি বর্তমানে বাইরের সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। ওরা ইচ্ছে করলে মার্কিন বাহিনীকে সরাসরি আমার আস্তানায় পথ দেখিয়ে দিয়ে আমাকে গ্রেফতার করাতে পারত, কিন্তু ওরা তা করেনি। বরং ওরা চেয়েছে সমঝোতার মাধ্যমে একটা সমাধানে পৌঁছুক আর ওরাও পুরস্কারের অর্থটা পেয়ে যাক। তাই ওদের অপরাধের জন্য আমি কোনো পদক্ষেপ নেইনি। ভেবেছি ওদের সহ সকল গার্ডকে বিদায় দিয়ে একাকিত্বের পথ গ্রহণ করব।
কিন্তু তুমি যখন বলছো দু একজন সাথে রাখতে, প্রয়োজনের তাগিদে, তাই আমাকে করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট সাহেব, এবার তাহলে আমাকে বিদায় দিন, ইগল বলল। হ্যাঁ বেটা, তোমাকে আমি এখনই বিদায় দিচ্ছি, তবে চিঠির ব্যাপারটা জেনে নাও, সাদ্দাম হোসেন বললেন। আমার দুই পুত্র উদে ও কুশেকে গত জুলাই মাসের শেষের দিকে হানাদার বাহিনী শহীদ করেছে, সেটা নিশ্চয়ই তুমি জানো। জি জানি, ইগল বলল। তারা দখলদার বাহিনীর সাথে প্রাণপণ যুদ্ধ করে বীরের মতো শহীদ হয়েছেন। হ্যাঁ বেটা, তাদের এই বীরত্বে আমি গৌরবান্বিত, সাদ্দাম হোসেন বললেন। বর্তমানে ওদের পরিবার পরিজন কোথায় আছে আমার জানা নেই। তুমি তাদের খুঁজে বের করার চেষ্টা করবে, আর আমার দুই কন্যা রাঘাত ও রানা তাদের ফ্যামিলি নিয়ে জর্ডানে অবস্থান করছে। তাদের সকলের কাছে আমার এই চিঠির কপি পৌঁছে দিতে চেষ্টা করবে। তোমাকে এই কঠিন কাজের দায়িত্ব আমি দিতাম না, দিয়েছি এজন্য যে এর মাধ্যমে আমি অতীত জীবনের কিছু প্রায়শ্চিত্ত করতে চাই। ইসলামী জীবন ব্যবস্থাকে অবহেলা করে যে পাপ আমি সারা জীবন করেছি, তার থেকে কিছুটা হলেও পরিত্রাণ চাই। সম্মানিত প্রেসিডেন্ট সাহেব, আপনার আদেশ শিরোধার্য, ইগল বলল। কিন্তু আপনি চিঠি সম্বন্ধে যে কথাগুলো বললেন, তাতে চিঠির প্রতি আমার কৌতূহল অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। আমাকে এর বিষয়বস্তু সম্বন্ধে কি খানিক ধারণা দেওয়া যায় না? বেটা, তুমি বরং চিঠিটাই খুলে পড়ে দেখো, সাদ্দাম হোসেন বললেন। সাদ্দাম হোসেনের অনুমতি পেয়ে ইগল চিঠিটি বের করে পড়তে শুরু করল। আরবিতে লেখা চিঠির ভাবানুবাদ অনেকটা এরকম। প্রিয় পরিবার পরিজন, পত্রের শুরুতে তোমাদের প্রতি আমার আন্তরিক আশিস ও দোয়া রইল। বর্তমান অবস্থায় তোমরা যে ভালো নেই তা আমি জানি ও বুঝি। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি তোমাদেরকে যেন ভালো অবস্থায় পৌঁছে দেন, তোমাদের উপর থেকে এই দুঃসহ অবস্থাটা দ্রুত সরিয়ে দেন। সুখ শান্তিময় স্বাধীন ইরাক তোমাদেরকে দান করেন, আমিন। তোমরা আমার দুটো কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের পরিবারের সর্বোচ্চ মুরব্বী হিসেবে আরজ করছি, তোমরা সবাই খাঁটি মুসলমান হতে চেষ্টা করো। আরবদের জন্য ইসলামই হলো খোদার সর্বশ্রেষ্ঠ দান। ইসলাম আরবদের ভূষণ। ইতিপূর্বে যেসব ধ্যান ধারণায় আমরা জীবনযাপন করেছি, তা নিতান্তই একটি অবাঞ্ছিত বিষয় ছিল। ইসলাম চর্চা ও অনুসরণের মধ্যেই তোমাদের ইহকালীন ও পরকালীন মুক্তি সফলতার গ্যারান্টি নিশ্চিত হবে। আমি ক্ষমতায় থাকাকালীন তোমাদেরকে দুনিয়ার আরামায়েশের সকল উপকরণ সরবরাহ করেছিলাম, কিন্তু দুনিয়ার এই ব্যবস্থাপনা খুবই সামান্য সময়ের জন্য, যার বাস্তব সাক্ষী তোমরা। তাই তোমাদের প্রতি আমার আকুল আহ্বান, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার সমস্ত মোহ মায়া ত্যাগ করো। পরকাল তথা চিরস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। এ লক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষা করো, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ো, ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ বুজুর্গ আলেমদের সংস্পর্শ গ্রহণ করো, তারা তোমাদের সত্যের দিশা দেবেন। প্রিয় কন্যারা, মহান আল্লাহ তোমাদেরকে অনেকগুলো সন্তান সন্ততি দান করেছেন। এদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলো। তোমরা আমার নাতি নাতনিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে কোরআন শরীফের হাফেজ বানাও, আর তাদেরকে ধর্মীয় পরিবেশে গড়ে তোলার চেষ্টা করো। আমার নাতনিদের বলবে, তোমাদের নানা ভাই জোর দিয়ে বলেছেন, তোমরা যেন অবশ্যই প্রতিদিন কোরআন পাঠ করো এবং কোরআনের অর্থ অনুধাবনের প্রতি মনোযোগী হও। প্রিয় রাঘাত ও রানা, তোমরা আমার অত্যন্ত প্রিয় ছিলে। তোমাদের বর্তমানে আমি জান্নাতি সুখ অনুভব করতাম। ভাগ্যের নির্মম পরিহাস আজ পিতার থেকে কন্যাদের বহু দূরে সরিয়ে দিল। জীবনে হয়তো আর কখনো তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। যদি আমার উপরোক্ত ওসিয়ত তোমরা পালন করো, তাহলে আমি মরে গেলেও আমার আত্মা শান্তিতে থাকবে। আশা করি তোমরা সবাই আমার জীবনের অন্তিম ইচ্ছা পূরণে সর্বদা সচেষ্ট থাকবে। এটি তোমাদের সকলের শ্রদ্ধাভাজন সাদ্দাম হোসেন, ইরাকের একমাত্র বৈধ প্রেসিডেন্ট। ভোর হওয়ার অনেক আগেই ইগল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের গোপন আস্তানা থেকে বের হলো। তার সাথে দুটো ব্রিফকেস, একটার মধ্যে ডলার নেকলেস, চিঠি ও স্বর্ণের একটা হার। বিদায়বেলা সাদ্দাম হোসেন যখন জানতে পারলেন ইগলের সঙ্গে নাইমার বিয়ে হচ্ছে, তখন এই উপহারটি জোরপূর্বক ইগলকে নিতে বাধ্য করলেন। অপর ব্রিফকেসটার মধ্যে রাষ্ট্রীয় কিছু নথিপত্র। এগুলো গেরিলা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে কাজে লাগবে বলে সাদ্দাম হোসেনের বিশ্বাস। তাই এগুলো আগ্রহ ভরে কাগজগুলো সাথে নিয়ে এলো। সাদ্দাম হোসেনের আস্তানা থেকে বেরিয়ে ইগল প্রথমে তার গন্তব্য স্থির করেছিল নাইমাদের বাড়ি। নাইমার মা মিসেস সালেহা বেগমের নির্দেশনা এমনই ছিল, কিন্তু খানিক সময়ের জন্য তার মন তাকে ভিন্ন একটি চিন্তায় নিমগ্ন করে দিল। তাই দ্রুত সে নিজ আস্তানায় ফেরার গরজ অনুভব করল।
ঈগল গাড়িতে উঠে দ্রুত বাগদাদের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে দিল। অল্প সময়ের মধ্যে সে বাগদাদ শহরের উপকণ্ঠে পৌঁছে গেল। এখানটায় গাড়ির দীর্ঘ লাইন দেখে তার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। এসব চেকপোস্টকে সে কখনোই পাত্তা দেয়নি, কিন্তু তাকে চিন্তিত করেছে সাথে থাকা দুটি মূল্যবান ব্রিফকেস। ভাবল গ্রেনেড ছুঁড়ে চেকপোস্ট উড়িয়ে দেবে কিনা, তবে আক্রমণ সাফল্যের জন্য পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা দরকার। সে গাড়ি থেকে নামলো। তার সম্মুখে চেকপোস্ট পর্যন্ত অন্তত 50টি গাড়ি দাঁড়ানো। চেক হচ্ছে ঢিমে তালে। ছাউনিতে মার্কিন সৈনিক 5 জন, ইরাকি সেনা জনা 10। তবে মার্কিন সৈনিকদের 3 জনই নেশাগ্রস্ত। 2 জন ইরাকি সেনাদের সহায়তায় চেকিংয়ের কাজ করছে। ঈগল একজন ইরাকি সৈনিককে ডেকে কথা বলল, জানতে চাইল চেকিংয়ের কাজটা দ্রুত সারা যায় কিনা। সৈনিক তার কথার কোনো জবাব না দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো। এতে সে একজন সাধারণ নাগরিকের মতো বিরক্তি প্রকাশ করল। তোমরা সাধারণ নাগরিকদের এরকম সন্দেহের চোখে দেখো কেন? ঈগল বলল, তোমাদের সাথে কথা বলা যদি নিষিদ্ধ হয় তাহলে সেটা ঘোষণা আকারে চেকপোস্টের সামনে লিখে রাখলেই তো পারো। বলেই ঈগল নিজ গাড়ির দিকে চলে যেতে উদ্যত হলো, কিন্তু সৈনিক তার পথ রোধ করে দাঁড়ালো। ঈগল সৈনিকদের সাথে মুখোমুখি ঝামেলা জড়াতে চাচ্ছিল না, কিন্তু ইরাকি এই সৈনিকটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি রকমের অতি উৎসাহী। এদের শায়েস্তা করার কৌশল তার ভালোভাবেই রপ্ত আছে। তবে ব্রিফকেস দুটোর কথা মাথায় রেখে নীরবে সে স্থানটা অতিক্রমের চিন্তা করছিল। সৈনিকটাকে এড়িয়ে পুনরায় নিজ গাড়ির দিকে হাঁটা দিল। এবার সৈনিক খপ করে তার হাত ধরে ফেলল। সেই সাথে বলে উঠল, ঈগল, সকলের জন্য কথা বলা নিষিদ্ধ হলেও তোমার জন্য নিষিদ্ধ নয়। কোন ঈগল? কিসের ঈগল? আশ্চর্য হওয়ার মতো করে ঈগল বলল, মানুষ আবার ঈগল হয় কি করে? এসব তুমি কি বলছো সৈনিক? আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। যেতে দেব? বাগদাদের ঈগলকে বন্দি করে রাখার মতো খাঁচা এখনও বুশ তৈরি করতে পারেনি, তাই এখনও যদি তাকে আটক করি তাহলে রাখবো কোথায়? স্বাভাবিক ভাবলেশহীনভাবে সৈনিক বলল। এবার আর ঈগলের মুখে কোনো কথা সরল না। সে সত্যি এবার অবাক হলো। কে এই সৈনিক যুবক? কী তার পরিচয়? কিভাবে সে তাকে চিনল? ইত্যাদি চিন্তায় সে নীরব হয়ে গেল।